সবসময় সুস্থতা এবং শুভকামনাই আমাদের কাম্য। আমাদের রীতিমতো আয়োজন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিকবিদদের নিয়েই কিন্তু বিভিন্ন আলোচনায় চলে আসি। আজকে আমি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একজন চিরচেনা মুখ, তাকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আয়োজন তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, রাজনীতি করে, তৃণমূল থেকে উঠে আসা আর এই জীবনী নিয়ে আজকে আপনাদের মাঝে আমরা আহ, অংশগ্রহণ করেছি এবং ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। তার এই জীবনী নিয়ে আমরা আজকের আলোচনা করব। শুরু করার আগে দর্শক আপনাদেরকে আরেকটি কথা আমরা বলে দিতে চাচ্ছি যে বৈদ্যুতিক কোনো বিদ্যুৎ এর যে ইলেকট্রিক সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমরা আমাদের এই প্রোগ্রাম চলা অবস্থায় যদি সমস্যা সেরকম দেখা দেয় সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তার আগেই আপনাদের কাছ থেকে দুঃখিত বিদায় নিচ্ছি। আর তাছাড়া আরেকটি কথা বলে দিচ্ছি, আজকের এই আয়োজনে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই স্ক্রিনে মোবাইল নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের যে আজকের বিশেষ অতিথি তার সাথে সেই বিষয়ে আপনারা যে কোনো প্রশ্নের আশা করি জবাব পাবেন। তাহলে পরিচয় করে দিচ্ছি, আজকের আয়োজনে আমাদের এখানে উপস্থিত আছেন শরীয়তপুর ২ আসনের নড়িয়া উপজেলার আহ, সদ্য যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শান্ত ভাই। শান্ত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদের পাতার সাথে আমাদের সাথে আপনার এই মূল্যবান সময় আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। শান্ত ভাই, আমরা আপনার জীবনের অনেক রাজনৈতিক জীবনের বিষয় নিয়ে পিছনের অতীতের যে সময়গুলো পার করে এসেছেন, আজকের যে অবস্থানে আপনি আছেন সেই অবস্থানটুকু আমরা আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার অনুসারীরা যারা আছে রাজনীতির সাথে যুক্ত আছে আপনার সাথে বা আপনার তাদের উদ্দেশ্যে আপনার সাথে আজকে সেই বিষয়ে আমরা আলোচনায় যাব। আমাদের প্রথম আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার রাজনৈতিক জীবনে আমরা অনেক অতীতে যতটুকু শুনেছি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আপনি রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন। রাজপথ থেকে আপনি তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ, কিন্তু আমরা প্রথমে জানার চেষ্টা করব আপনার এই রাজনীতিতে যখন আপনি অংশগ্রহণ করেন সে অংশগ্রহণটা আপনি কত সাল থেকে রাজনীতিতে যুক্ত হন সেই বিষয়টা যদি একটু উল্লেখযোগ্যভাবে বলতেন। ধন্যবাদ সংবাদের পাতা এবং সাংবাদিক আমাদের জব্বার ভাই এবং যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি শফিকুল ইসলাম শান্ত, সদ্য বিদায়ী নদী উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক। তো আমার রাজনীতি শুরু 1993 সাল থেকে সক্রিয়ভাবে আমি রাজনীতি করি। 1993 সালে বরিশাল ইউনিয়ন 1 নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি। এরপরে 2003 সালে আমি বরিশাল ইউনিয়নের কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই। এরপরে 2011 সালে আমি নড়িয়া উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এরপর 2016 সালে আমি নড়িয়া উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। গত 2 দিন হলো আমার এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। আপনি দেখা যায় যে দীর্ঘ অনেক বছর থেকেই কিন্তু আপনি রাজনীতির সাথে জড়িত এবং পর্যায়ক্রমে এক এক ধাপে ধাপে অনুসরণ করে কিন্তু এই রাজনীতির সাথে আপনি ধাপে ধাপে এক একটা পদস্থান পেয়ে এক একটা জায়গায় আপনি অবতরণ করেছেন। এখানে একটা যেহেতু আপনি সক্রিয়ভাবে বিএনপিতে রাজনীতি করতেছেন, মাঠ পথে আমরা দেখছি অনেকভাবেই বিভিন্ন পত্র পত্রিকায় খুব লড়াকু সৈনিকের মতো আপনি বিভিন্ন সময় সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবে আমরা অনেক ক্ষেত্রে আপনাকে দেখেছি যে আপনি বিভিন্ন প্রোগ্রাম সেমিনার মিটিং এ কিন্তু জ্বালাময়ী খুব একটা আশ্চর্যময় বক্তব্য দেন। আপনার বক্তব্য শোনার জন্য কিন্তু অনেক যে পিছনের সারিতে সারিতে অসংখ্য নেতা নেত্রীরা বসা থাকে, কর্মীরা বসা থাকে।
আপনার এই 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 বিষয়টা যদি একটু বলতেন, এই এক্সপেরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। এই অর্জনটা আপনি কিভাবে পেলেন এত সুন্দর জ্বালাময়ী বক্তব্যগুলো দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা কথার যে একটা গঠনতন্ত্রমূলক বিষয় থাকে, সবার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি না। এই বিষয়টা যদি একটু শান্ত ভাই আমাদেরকে একটু উল্লেখযোগ্য ভাবে বলতেন। আচ্ছা, আমার আহ, এই বক্তব্যের পিছনে আমার প্রয়াত নেতা অ্যাডভোকেট জামাল শরীফ ফিরু 2002 সালে তার বাড়িতে আহ, একটি ছোট্ট একটা অনুষ্ঠান করছে। একটি আহ, মাইক মাইক দিয়ে, তখন ছোট, আমরা তো ছোট, তখন এই ডাইকা ডাইকা হিরু ভাই কিছু লোকের বক্তব্য দেওয়া হইতো। তারপরে আমারে ডাক দিছে, আমি বক্তব্য দিলাম। এমন করে আহ আমাকে 3 বার বক্তব্য দেওয়া হয়েছে হিরু ভাই। কিছু কিছু জায়গায় একটু ভুল হইতো, এটা আমারে শুধরাই দিত। তা আমারে সে এই পিঠে হাত দিয়ে হালকা হালকা ভাবে থাপ্পড় দিয়ে বললো যে, গুড, তোমার কথা খুব ক্লিয়ার এবং খুব সুন্দর। তো আমি এই বক্তব্যের পিছনে সবচেয়ে বেশি অবদান আমাদের এই প্রয়াত নেতা অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাই। উনি আসলে আমার এই বক্তব্য উনি হাতটা ধরে শিখিয়েছে। তো এবং আমি কোনোখানে যদি আহ, যদি তার সাথে আমি যেতাম, যখন তিনি শরীয়তপুর জেলার সভাপতি ছিলেন, তখন আমার বক্তব্য দেওয়া হইতো, শান্ত তুমি বক্তব্য দাও, শান্ত তুমি বক্তব্য দাও। ওই থেকেই আমরা প্রথম দিকে একটু নার্ভাস ফিল করছিলাম। তারপরে এই হিরু ভাই যখন দু একটি প্রোগ্রামে যখন আমাদের এই বক্তব্যগুলো দেওয়া হইলো, তখন মোটামুটি ইনশাল্লাহ একটু ক্লিয়ার। এখন বক্তব্যটা আসলেই যখন বক্তব্যটা দেই, এটা কিন্তু লিখিত ভাবে কোনো বক্তব্য দেওয়া যায় না। এটা ওই ওই পজিশনে, ওই সিচুয়েশনে আপনার এই বক্তব্যগুলা চলে আসে। এই বক্তব্যগুলা চলে আসে ওই সিচুয়েশনে আপনার এই বক্তব্যগুলা দিতে হয়। এখন আল্লাহ রহমতে আমি বক্তব্য জানি না কতটুকু ইয়া করতে পারি। তবে অনেকেই বলে, একবার ফেসবুকে আসে, অনেকেই লেখে যে খুব জ্বালাময় বক্তব্য দিচ্ছেন, শান্ত। তবে আলহামদুলিল্লাহ, যেন এটা আমাদের এই নেতার, এরপর আমি আমাদের নেতা আহ আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইও মঞ্চে থাকলে আমি বক্তব্য দিই। প্রথমে একটু নার্ভাস ছিলাম, পরে এটা ঠিক হয়ে গেছে। তা আমাদের এই নেতারাই আমাদেরকে উৎসাহ ইয়াটা দিয়েছে, ওই থেকেই এই বক্তব্যটা চলে আসছে। না, এই যখন আপনি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যখন আপনার এই যে আম, খুব ছোট থেকে যখন সক্রিয়ভাবে যখন বক্তব্য শুরু করেন, স্টাডি করলেন, তখন আপনার বয়সটা কত ছিল? আমি যখন এই করি, আমি যখন স্লোগান ধরি, তখন আমি ক্লাস 6-এ পড়ি মাত্র। 6-এ পড়ি, হাফ প্যান্ট পরিয়া আমি খেলাধুলা করতাম। আমার প্রিয় খেলা ছিল ফুটবল। ওই ফুটবল খেলতাম আর এই স্লোগান দিতাম। হ্যাঁ, ওই স্লোগান থেকেই মূলত এক সময় আপনার এই যে আমাদের এই জায়গায় কোনো স্লোগান দিতে হইলে আমার ছাড়া স্লোগান হতো না। যদিও আমি অনেক ছোট ছিলাম, হাফ প্যান্ট পরে পরে আমি নৈরা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমি নিজে মিছিল হয়ে যেতাম, স্লোগান ধরতাম। হ্যাঁ, তো ওই সময় আমার বয়স তেমন একটা না, ছোটই। হচ্ছে কি আমি আর কি এই স্লোগানটা দিতাম আর কি। এখনো দিই, এখনো অনেক প্রোগ্রামে গেলে, বড় বড় প্রোগ্রামে গেলে আমি নিজেই স্লোগান ধরি। আচ্ছা, ধন্যবাদ শান্তু ভাই। আমরা আরেকটু আপনার সাথে আলোচনায় যাব এখন। যদিও এখন আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। বিগত আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের শাসন আমলে রাজনীতি করতে গিয়ে আপনি কি কখনো বাধা বিঘ্নতার মধ্যে পড়েছেন কি? এরকম আপনার অতীতে রাজনীতিতে আছে কি? যদিও তারা একটানা প্রায় 16 বছর আহ, সরকার পরিচালনা করে গেছে, সেই দিক থেকে সেই সময়টা আপনার কতটুকু মানে ওই সময়টা আপনার বিঘ্নতার মধ্যে ঘটেছে কিনা, আপনার জীবনে এরকম কিছু হয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো আহ আমার জীবনে যা ঘটছে, এটা অনেক দীর্ঘ সময় লাগবে, কারণ তো এত দীর্ঘ সময় তো আর দেওয়া যাবে না। তারপর আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি। 2008 সালে যখন নির্বাচন হয়,
তখন আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই প্রথম এই নড়িয়া 2 আসন আমরা নির্বাচন করতে আসে। তা 2008 সালের 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে তখন এলাকায় খুব একটা গরম, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন খুব গরম গরম ভাব। তো আমি একটু দূরে সরে রয়েছি। নির্বাচনের 9 দিন পরে আমি যখন আমার এলাকায় আসছি, আমি আমার ওই সুরেশ্বর বাজারে ছিলাম। তো আমি বাড়িতেও আসি নাই। তো আমারে হঠাৎ করে সুরেশ্বর বাজারে আমারে ঘেরাও করে লাগলো, যে আমাকে মারার জন্য। এখন আস্তে 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 লোক বাড়তে বাড়তে সুরেশ্বর বাজারে প্রায় 500-র মতো লোক হয়ে গেল। কেউ হাতে রামদা, কেউ হাতে আপনার এই কি বলে স্টাম্প, কেউ হাতে আপনার ওই যে রড। তো এখনে যখন আপনার এই সুরেশ্বর বাজার যখন এই লোকজন চারুদত্ত আমাকে ঘিরে ফেললো, একটা দোকানের ভিতরে আমি আটকানো ছিলাম। তো আমাদের এলাকার লোকজন যারা আছে তারা অনেকেই চেষ্টা করছে। তো যে দোকানটার ভিতরে আমি ছিলাম, সেই দোকানের মালিকটা মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তো উনি দোকানের জাপগুলা ফালায় আমার ভিতরে বসায় রাখছে। তখন ও বারবার অনুরোধ করছে যে আরে কেন মারা হবে, কি কারণে মারা হবে, ও তো এমন কিছু করে নাই। তখন বারবারই বলে যে এগুলা উপরের নির্দেশ, উপরের নির্দেশ, এটা আমাদের মানতে হবে। তখন ওই ভদ্রলোক আপনার এই ফোনে কথা বলছে, ফোনে বলতেছে যে তো আমার দোকানে আসছে, তারা আর মারবেন কেন, বলছে যে এটা উপরের নির্দেশ, তুমি যা ঝামেলা করো না, তুমি দোকান থেকে বাইর করে দাও। যাক, আমাদের এলাকার লোকজন এর ভিতরে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে আমাদের এলাকার কিছু ময়মুরব্বী ছিল, এরা বলতেছেন যে ছেলেটারে মাইরে লাইবো, এই ছেলেটা এমন কি দোষ করছে, এই ছেলেটার মাইরে লাইবো। অর্থাৎ উপরের নির্দেশ, আমাকে স্পট ডেট করতে হবে। যাই হোক, পরে এর মধ্যে কারেন্ট চলে গেল। তা আমাদের এলাকার কিছু লোকজন ডাকাত ডাকাত করে একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পরে ওই লোকগুলা করলো কি, দৌড়ে এখন থেকে সরে যাওয়ার পরে আমি আস্তে করে দোকানের জাপটা ফাঁক করে দিছে, আমি চলে আসছি। আমি যে চলে গেছি, তাতে আমার এই যে বড়ই কাটা বলেন, অনেক অনেক বাধা বিঘ্ন, আমার এই যে মাথা ফাইটে গেছে গাছের লোকে দুষ্কা। পরে আমাদের বাড়িতে আসছে রাত্র 10টা, এই ঘটনাটা রাত্র 10টায়। পরে আমার বাড়িতে ঢুইকা অতর্কিত ভাবে হামলা। আমার বাড়ি ঘরে ধরেন 1 কাপ চা খাওয়ার মতো একটা কাপ রাখে নাই, সব চূর্ণ বিচূর্ণ করে লাইছে। আমাদের স্টাইলের আলমারি ছিল, ওই আলমারি ভেঙে আপনার ওই যে আমার মেজো ভাবির কিছু স্বর্ণ ছিল, শাড়ি টাড়ি ছিল, এগুলা নিয়ে গেছে। এরপর আমার বৃদ্ধ বয়সী মা, এই মারে স্টাম দেওয়া 3টা বাড়ি দিছে মাজা বেড়ে। আমার মা শুধু বলছে যে না, আমারে মারো, আপত্তি নেই, কিন্তু আমার ছেলেরে কিছু বললো না, আমার ছেলেরে কিছু বললো না। আমার মা যখন হাউমাউ করে কাঁদতেছে, যখন এই স্টাম্প দিয়ে আমার মারে 3টা বাড়ি দিছে, তখন এই যে বাড়ি যেন দিছে আমার মার, ওটা কোনো ইয়া নাই, শুধু আমার জন্য সে ওদের কাছে মাপ চাইতেছে, পাও ধরতেছে। হ্যাঁ, তো আমার ঘরের এমন কোন, আমি যদি ভিডিওটা আপনাদেরকে রাতে না হইতো, যদি দিন হইতো, আমি দেখাইতে পারতাম। এখনো আমার ঘরের চিহ্ন আছে, যে আপনার আমার ঘরের চারোদাদা গ্লাস ছিল, এই গ্লাস গুলা ভাঙছে, টিন গুলা কোবাইছে, ঘরের ভিতরে ঢুকিয়া অর্থাৎ কিছু রাখে নাই। এমন ভাজে আপনার এবার পেট্রোল আনছে আমার এই ঘর জ্বালায় দেওয়ার জন্য। তো পরবর্তীতে এই সমস্ত এই কার্যকলাপ করার পরে এলাকার লোকজন, অনেক লোকজন আছে। পরে আমার নেতা ওই সময় শরীয়তপুর জেলার সভাপতি হল জামাল শরীফ হিরু ভাই, সাধারণ সম্পাদক ছিল আমাদের নেতা শফিকুর রহমান কিরণ ভাই। তো আমি হিরু ভাইরে ফোন দিলাম, ভাই এই ঘটনা। হিরু ভাই থানায় ফোন দিল, তার কথা পুলিশ শুনতেছে না। পরে আমি ফোন দিলাম কিরণ ভাইরে দুবাইতে ফোন দিলাম, কিরণ ভাই ফোন দিল, থানায়ও দিচ্ছে, জেলায়ও দিছে। কিন্তু পরে দাঙ্গা পুলিশ আসছে, শরীয়তপুর থেকে 1 গাড়ির দাঙ্গা পুলিশ আইসা পরে এগুলা দেখছে, দেখার পরে ওই সময় একজন আসামিও ধরে নিয়ে গেছে। এখন ওই 2008 সালের নির্বাচনে নড়িয়া থানার ভিতরে যদি বর্বচিত কোনো ঘটনা ঘটায় থাকে, সেটা হলো আমার উপরে করছে।
যে এটা আমি রাজনীতি করি, দীর্ঘদিন যাবত আমি ছাত্র রাজনীতিটা করছি, কিন্তু আমার এলাকায় আমি মনে হয় না, আমার জানা মতে রাজনৈতিক প্রভাব দেখাইয়া কারো একটা এচড় দিছি, কারো একটা খেকি দিছি, কারো একটা ভেটকি দিছি। এটা আওয়ামী লীগ লোকজনেরও বলতো যে ওরা এই সুরেশ্বর যারা বিএনপিটা করে তারা একটা সুস্থ ধারা রাজনীতি করে। তো এখন আমার প্রতি টার্গেটটা কেন ছিল? আমার প্রতি টার্গেট ছিল, আমি যখন ছাত্র দলটা করি তখন ইয়ং জেনারেশন এই আমার আমার গ্রুপে ছিল। আমি যদি ইচ্ছা করতাম তাহলে আধা ঘন্টার ভিতরে আমি 200 লোকলে আমি মিছিল করতে পারতাম। তো এখন ওই সময় এই আমাদের নড়িয়ার এমপি ছিল কর্নেল শওকত আলী। তা উনি বলতো যে সুরেশ্বর আমি এত কিছু করি, সুরেশ্বর আমি নিরাপদ মনে করি। সেই সুরেশ্বর ও ডাক দিলে শত শত লোক হয়, মিছিল করে, মিটিং করে, তাহলে ও এত জনপ্রিয় কিভাবে হলো? তাহলে ওরে কিছু করতে হবে, নাহলে ওরে শেষ করে দিতে হবে। তো এই ধরনের ঘৃণ্য রাজনীতি মন মানসিকতা নিয়ে এই এই রাজনীতি করছে। এরপরে দেখেন এই যে গত এই যে 16 বছর গেল, আমি 2017 সালে বিয়ে করছি, কেবল নতুন মাত্র 3-4 দিন হয়েছে। এর ভিতরে ধরেন আমার বাড়িটা পুরা পুলিশে ঘেরাও করে ফেললো। ঘেরাও করে ফেললো এই উদাম, এই শীতের ভিতরে উদাম শরীরে আপনার শুধু একটা সেন্টু গেঞ্জি গায়ে দেয়া আমি এই ঘর থেকে লাভ দিয়ে আপনার পালাই গেছি। এই শীতের ভিতরে যে আমাদের সুরেশ্বরী স্কুল মাঠ ছিল, ওই জায়গায় আমি 1 ঘন্টা দূরে দাঁড়ায় গেছি। হ্যাঁ, এই বিয়ে করছি নতুন, মাত্র 4-5 দিন হয়। এরপরে ধরেন যদি একটা ঢাকা যদি একটা প্রোগ্রাম দিত, আমরা ওই দিন বাসায় আমি বাসায় থাকতাম না। আমার ওয়াইফ আপনার দরজা খুইলা আপনার বসে থাকতো। হ্যাঁ, আমি আমাদের বাথরুমের চিপায় যায় দাঁড়ায় থাকতাম। এই হঠাৎ হঠাৎ পুলিশ আইসা ঘরের ভিতরে ঢুকিয়া আপনার নানান ধরনের একটা জয়জয়মান, কি যে অত্যাচার নির্যাতন আমার করা হয়েছে, এটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমরা একটা সুস্থ রাজনীতি করি বিদায় আমরা ধরেন আমাদের অঞ্চলে কারা কারা আমাদের হামলা করছে, কারা আমার বাড়িঘর ভাঙছে, কারা আমার আম্মারে মারছে, এটা কিন্তু আমি সব জানি। আমার কাছে লিস্ট আছে, আমি সব জানি। কিন্তু তারপরও এই যে 5ই আগস্টের পরে আমাদের এলাকার লোকজন যারা এই যে আমার বাড়িঘর ভাঙছে, এরা কিন্তু যাতায়াত করতো, এই আমার রাস্তাটা যাইতো, আমরা কিন্তু কিছুই বলি না। তার কারণ আমাদের নেতার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ, শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশ, যে আমরা ওদের মতো যদি এটা করি তাহলে ওদের মতো আমরা হয়ে গেলাম। কারণ ওরা যা করছে আমরা এটা যদি এটা প্রতিশোধ দিই তাহলে ওদের কালচারই আমাদের ভিতরে ঢুকে গেল। তাই আমরা আমাদের নেতার নির্দেশে আমরা এই এলাকায় অর্থাৎ ঘড়িসার কোনো আওয়ামী লীগের বলতে পারবে না যে আমরা কোনো ডিস্টার্ব করছি, কোনো কিছু করছি, এমন ইতিহাস আমরা অন্তরিক করি নাই। আর ইনশাল্লাহ আমাদের নেতার নির্দেশ মোতাবেক আমরা চলতেছি। ধন্যবাদ, খুব সুন্দর কথা বললেন। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়াই জয়, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো বা আপনার দিক থেকে আপনি সেইভাবেই অতিক্রম করে যাচ্ছেন। তবে এর মধ্যে আমরা ধন্যবাদ জানাই, ইতিমধ্যে আমাদের মাঝে অনেকেই কমেন্ট করেছেন। আমিনুল ইসলাম, সফল সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদল, আপনার উত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে। সর্দার শিপলু ইসলাম শিমল, তিনিও কমেন্টে মতামত প্রকাশ করেছেন। আমাদের প্রিয় নেতা শান্ত ভাই, তাকে আমরা সবাই চাই। ধন্যবাদ সর্দার শিপলু ইসলাম শিমেল ভাইকে, আপনাকেও ধন্যবাদ। হরমুজ মুন্সি, তরিকুল ইসলাম পাবেল, সোলাকার রাঙ্গন, দুঃখিত আমি একটু নামটা ক্লিয়ার বলতেছি, তালুকদার রাজন, প্রিয় নেতাকে আমরা নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই। ধন্যবাদ তালুকদার রাজন ভাই, আপনার মূল্যবান কমেন্টে মতামত প্রকাশ করার জন্য। দর্শক, আপনারা আবারও বলে রাখছি, আপনারা আপনাদের অনেকেরই হয়তো বা প্রিয় নেতা, অনেকের শুভাকাঙ্ক্ষী, যাকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত করেছি জনাব শান্ত ভাইকে, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্নের মতামত থাকে, আমাদের সরাসরি ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর
তাছাড়া যদি কেউ ফোন না করতে চান, ফোন করার সুযোগ না হয়, যদি কেউ কমেন্টে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে আপনাদের কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। সেই কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আকাশ খান ইতিমধ্যে আরেকটা কমেন্ট আসছে, সাফল্য কামনা করছি কাকা। সম্ভবত শান্ত ভাইয়ের ভাতিজা হবে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল দিক থেকেও আপনাকে আপনার অনেক অনুসারীরা কিন্তু কমেন্টে শুভকামনা জানাচ্ছে। এবং ইতিমধ্যে আরো কমেন্ট আসছে, প্রিয় শান্ত ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল সব সময়। এমডি নির্ঝর আহমেদ মিন্টু, ঢালি ঢালি শামসুল, ধন্যবাদ শান্ত ভাই। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের আয়োজনটি দেখছেন এবং আপনারা আপনাদের লাইক কমেন্ট করতেছেন, যারা সকলকে শুভকামনা জানাচ্ছি। শান্ত ভাই, আবার আপনার কাছে আমি চলে যাচ্ছি। আমি একটু কথা বলি ভাই, একটু কথা বলি। যারাই এই কমেন্ট করছে আমার অত্যন্ত কাছের লোক, আমার খুব প্রিয় ব্যক্তিরা, এবং এটার পাশে আজিজুর রহমান হরমুজ, উনি কিন্তু আমার রাজনৈতিক গুরু। ওনার হাত ধরেই কিন্তু আমার রাজনীতিতে প্রবেশ। হ্যাঁ, সে বরিশাল ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, এবং তার অনেক ত্যাগ আছে, অনেক আছে। আমি আমার এই আজকে আপনার মাধ্যমে তাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ শান্ত ভাই। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যদিও আপনি বললেন যে ওই সময়ে রাজনৈতিক সময়ে আপনি অনেক অত্যাচারিত হয়েছেন, বাসায় থাকতে পারেননি। মানুষই কিন্তু এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা একটু আপনার জীবনে কি আর এরকম কোনো ঘটনা ঘটেছে যে ওই সময় রাজনীতি করতে গিয়ে পরিবার আছে, আপনার বউ বাচ্চা পরিবার বাবা মা আছে, আসলে আপনি সেই পরিবারকে কতটুকু সময় দিতে পেরেছিলেন ওই সময়টিকে? আমি যখন ছাত্রদল করি, আমি 100% সময় দিয়েছি রাজনীতিতে। দেখেন, আমার ফ্যামিলিগত ভাবে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু বাহিরে থাকে। তো আমাকে বাহিরে নেওয়ার জন্য অনেক অনুরোধ করছে। 99-এ যখন আমি ইন্টার পাস করার পরে তখন আমার নেওয়ার জন্য অনেক ইয়া করছে। তো আমি এই রাজনীতিটারে এমন ভাবে সার্ভিস দিছি, আপনার দিন নাই রাত নাই। হ্যাঁ, তখন বিয়ে শাদী করিনি। তো রাত 3টা বাজে 4টা বাজে আমাদের নেতার বাসা থেকে আসতাম, এই সখীপুর বালার বাজার থেকে রাত 4টা বাজে আসতাম। শীত, ঘন কুয়াশা। হ্যাঁ, কিরণ ভাইয়ের বাসা থেকে আমরা আসতাম। আরেকদিন আসছি, আপনার ফজরের আজান দিছে আর আমি আমার গেটের ভিতরে ঢুকছি। তো এখন বিয়ে শাদী করছি, বাচ্চা আছে। তো আমার রাজনীতি যদি আমি মূল্যায়ন করি, তো সেইভাবে আমি আমার পরিবারকে আমি সময় দিতে পারি নাই। তার কারণ দেখা গেছে, দেখেন গত 9 তারিখ, অর্থাৎ গত পরশুদিন 9 মে আমার একমাত্র ছেলে, তার জন্মদিন ছিল। তো সে জায়গায় কোনো অনুষ্ঠান করি নাই, হয়তোবা একটা কেক আনছে। সেটা ওই দিন আবার আপনার চরাত্রা নপাড়া একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সে জায়গায় চলে গেছি, অথচ আমার এই ছেলের কেকও আমি কাটিনি। তো আমি রাজনীতিকটারই বেশিরভাগ প্রাধান্য দিই, এবং কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম থাকে আমি ওখানে যাওয়ার চেষ্টা করি। হয়তোবা আগে 100% সার্ভিস দিতাম, হয়তোবা এখন 100% দিতে পারি না। আপনার দেখা গেছে 70% বা 60% সার্ভিস দিই। কিন্তু তুলনামূলকভাবে আমি আমার পরিবারকে ওইভাবে সময় দিতে পারি না এই রাজনৈতিক কারণে। আপনার এই 5 তারিখের পরে আপনার আমাদের দলীয় নেতা কর্মীরা অনেক নির্যাতিত, অনেক আমাদের দলীয় ফ্যামিলি যারা আছে, আপনার ধরেন এই দেশে যারা আওয়ামী লীগ করতো, জায়গা জমি ওইটা সেটা জোরপূর্বক ভাবে তাদেরকে আপনার কি করতো, আপনার মাইপা তাদের কম দিত, নাহলে কিছু করতো। 5 তারিখের পর দেখা গেছে যেটা লিগেল সেটা অনেক গরিব মানুষ আমাদের কাছে আসে, আমরা সেটারে উদ্ধার করি। যেন আপনার এই লাইভে আসার আগেও দেখেন 5 মিনিট আগেও আমার সুরেশ্বর দরবার শরীফ থেকে একজনের ফোন দিছে, যেন ভাই
বিচার মানামানি হয়েছে, দুই ভাই একটু গ্যাঞ্জাম করছে, বিচার মানামানি হয়েছে, এখন পুলিশ আসছে আমাদেরকে ধরে নিয়ে যাবে, আপনি একটু আসেন। এখন আমি তারে খুব অনুরোধ করে বলছি যে দেখেন আমি একটা লাইভে যাব কিছুক্ষণ পরে, তো আমি তো আসতে পারবো না, যাই হোক আমি পুলিশটা আমি বলতেছি যে কারা আসছে এটা আমরা ভেঙে দেবো। আমরা এই এলাকার আপনার যারা আছেন সাধারণ মানুষ, তাদের পাশে থাকার চিন্তা করি, পাশে থাকি, তার কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে যদি জয়যুক্ত না করতে পারি, তাহলে আমাদের এলাকায় উন্নয়ন হবে না, এবং আমাদেরও ওইভাবে মানুষের মূল্যায়ন করবে না। তার কারণ হচ্ছে কিরণ ভাই যদি আপনার এমপি হয়, যদি তাকে মন্ত্রী বানায়, তাহলে আমাদের এই অঞ্চলটা আরো ডেভেলপ হবে। আপনারা জানেন বিগত দিনে এই সখীপুর নড়িয়া অর্থাৎ নড়িয়া আওয়ামী লীগের এমপি ছিল। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে যদি যাই তাহলে আমরা চিন্তা করে পাই না যে আমাদের ডিস্ট্রিক্ট আর অন্যান্য ডিস্ট্রিক্ট এটা আকাশ পাতাল পার্থক্য, এটা চিন্তাই করা যায় না। তাহলে আমরা কোন জায়গায় বসবাস করতেছি? দেখেন পদ্মা সেতুর মুখটা আমাদের নড়িয়াতে শরীয়তপুরে, অথচ আমরা সেই তুলনায় আমাদের কিছুই হয় নাই। তো এখন আমাদের কিরণ সাহেব যদি আপনার এমপি হয়, তাহলে আমরা অধ্যুষিত আমাদের যে অবহেলিত আমাদের এলাকা, আমরা এটা উন্নয়ন করার জন্য, আমরা কিরণ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা তাকে এমপি বানাইতে হবে। এই লক্ষ্যে আমরা মাঠে আমরা কাজ করে যাচ্ছি। যাদের ধরেন কোনো সমস্যা, সেটা লিগেল অলিগেল না, আপনি যেটা প্রাপ্য বা আপনার যেটা লিগেল ওয়েতে আছে, আমরা সেগুলা সমাধান করার চেষ্টা করি। এবং আমাদের এলাকায় কিছু গ্যাঞ্জাম হয়েছে, আমাদের প্রিয় নেতা তার বাড়িতে অরগুমা থেকে আপনার রাত 4টা পর্যন্ত বসে আপনার এই মীমাংসা করে দিছে বিচার আচার করে। তো এখন আমাদের নেতাই যেহেতু ধরেন এত কষ্ট করে, এটা কাদের জন্য? এলাকার জন্য, এলাকার মানুষের জন্য চিন্তা করে। আমরা তো এটুক করতে পারি, আমরা তো মাঠে থেকে যদি এটুক কাজ না করতে পারি, তাহলে আমরা কিভাবে এই এলাকাকে উন্নত করবো? আমরা সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি। ধন্যবাদ। একটা উল্লেখযোগ্য কমেন্ট আসছে ইতিমধ্যে। আমরা বলেছিলাম যে আজকে আমাদের এই আয়োজনে যদি কারো ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চায়, সে আমরা তার ফোন করলে অবশ্যই ফোন ধরবো এবং তার উত্তর দিব। এবং যারা কমেন্টের মাধ্যমে যদি আপনার কাছে আপনার নিকটে কোনো প্রশ্ন থাকে, তারা সেই প্রশ্নটাও করতে চায়, সেই কমেন্টের উত্তরও আশা করি আপনি দিবেন। ইতিমধ্যে পলাশ হোসাইন নামে একজন কমেন্ট করেছেন। তিনি কমেন্টটি বলেছেন যে নড়িয়া উপজেলার সফল সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, তার কাছে আমার একটি প্রশ্ন, মানে আপনার কাছে তার একটি প্রশ্ন। নড়িয়া উপজেলা যুব দলের আপনারা যারা নেতৃত্বে ছিলেন, আপনাদের বিগত 9 বছরে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কোনটি ছিল? সে আপনাকে এই প্রশ্নটা করেছে জনাব পলাশ হোসাইন। ধন্যবাদ পলাশ হোসেনকে তার মূল্যবান প্রশ্ন করার জন্য। দেখেন, মানুষের জীবনে সফলতা ব্যর্থতা দুটোই আছে। সেটা হচ্ছে আমরা যখন এই নেতৃত্বে আসি 2016 সালে, তখন কিন্তু আপনার এই আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা কোনো জায়গায় 5 জন একত্রিত হইতে পারতাম না। আমাদের দলীয় লোকজনের যদি কোনো অনুষ্ঠান থাকতো, ধরেন বিয়া শাদী বা কোনো সুন্নতে খাতনা বা কোনো মিলাদ, আমরা ওই দাওয়াতে অ্যাটেন্ড করতাম। অ্যাটেন্ড করে আমরা ওই দাওয়াতের মাধ্যমে যা আমরা মিটিং করে নিতাম। আমরা কোনো ইউনিয়নে বৈশা কোনো একটা কমিটি তো দূরের কথা, আপনার তো বসতেই পারতাম না। তো যুব দলের যে বিষয়টা হচ্ছে, সেটা আমাদের কিছু ব্যর্থতা আছে, এটা আমি স্বীকার করে নিলাম। সেটা হচ্ছে আমরা আসলে ওইভাবে 14টা ইউনিয়ন কমিটি দেওয়ার কথা ছিল, এবং আমাদেরকে বারবার শফিকুর রহমান কিরণ আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই কমিটিগুলা দেওয়ার জন্য, কিন্তু আমরা দিতে পারি নাই। হয়তোবা 5-7টা ইউনিয়ন কমিটি রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুরিশার ইউনিয়ন, যে ইউনিয়নের সন্তান আমি, এবং আমি নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো যাই হোক, তো এটার পিছনে কারণ হচ্ছে
এই পূর্বাঞ্চলটা আপনার আওয়ামী লীগের যত বড় বড় নেতৃবৃন্দ ছিল, যেমন আওয়ামী লীগের সেক্রেটারি, ছাত্রলীগের সেক্রেটারি, ওই যুবলীগের ভালো ভালো পদধারী এই এই পূর্বাঞ্চলে ছিল। তো আমাদের এই জায়গায় আমরা যারা ছিল তারা নিজেদের আমাদের একখানি বরিশাল বাজারে বা কোথাও আমরা একসাথে হইতে পারতাম না। এরপর 5 তারিখের পরে যখন ধরেন আমরা মোটামুটি এলাকায় যে আমরা মিটিং করছি, মিছিল করছি, কমিটিও দিছি। তো আমাদের যারা আমরা দায়িত্বে ছিলাম, আমাদের কিছু কমিউনিকেশনের গ্যাপ ছিল, আমাদের কিছু সমন্বয়ের অভাব ছিল। এই সমন্বয়ের অভাবের কারণে আমরা কিছু কিছু ইউনিয়ন কমিটিগুলো আমরা দিতে ব্যর্থ হয়েছি। তো আমরা যতটুকুই সফলতা বা ব্যর্থতা যতটুকুই হয়েছে এটা আমরা নিজেরাই স্বীকার করে নিলাম, যেন এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিলাম। এখানে আমরা আগামীতে যেহেতু আমাদের কমিটি বিলুপ্তি করা হয়েছে, আগামীতে যদি যারাই আসে, যারা আসতে চায়, যারাই আসবে নেতৃত্বে, এবং আশা করবো যে এই ভুলগুলা হবে না। সামনে যুবদল একটি শক্তিশালী একটা যুবদল হবে, নড়িয়াতে একটা আপনার মডেল হিসাবে আপনার গ্রুপ নিবে এবং আগামী সংসদ নির্বাচনে আপনার এই যুবদলের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করবে এবং ব্যানগার্ড হিসাবে আপনার এই দায়িত্বটা পালন করবে যদি এই ইয়ার আগে যদি আপনার এই কমিটিগুলো হয়ে যায়। ইনশাল্লাহ আমাদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আমরা আগামীতে যেন সুন্দরভাবে আমরা এই কমিটিগুলো করতে পারি এবং আমাদের যুবদলটাকে সুসংগঠিত করতে পারি, সে আলোকে আমরা আগামীতে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকে ইতিমধ্যে আমাদেরকে অনেকে কমেন্ট করেছে, আমরা সেই কমেন্টের একটু তাদের পরিচয়গুলো তুলে ধরতে চাচ্ছি। মির্জা শাকিল, আপনার জন্য শুভকামনা রইল। ঢালি শামসুল চামটা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আকাশ খান, তিনি কমেন্ট করেছেন, সফল সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল। আকাশ খান আবার কমেন্ট করেছেন, দোয়া ও ভালোবাসা রইল কাকা। ধন্যবাদ। ইকবাল হোসেন রিঙ্কু, তিনিও দেখছেন। ধন্যবাদ ইকবাল হোসেন রিঙ্কু ভাই আপনাকে। দর্শক, আপনারা যারা কমেন্ট করছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন এই আজকের এই আয়োজনে, তাদের সকলকে শুভকামনা রইল তাদের জন্য। আমরা আবারও প্রশ্নে চলে যাচ্ছি। সেই বিষয়টা হলো, শান্ত ভাই, আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে আপনার রাজনৈতিক যে নেতৃত্ব দিচ্ছেন, যে অবস্থানে আপনি ছিলেন, রাজনৈতিকভাবে যে পদে অবস্থান ছিলেন, আমরা অনেক সময় সংবাদ জন্য যখন আমরা মাঠে গিয়েছি বা আপনার অনেক প্রোগ্রাম সেমিনারে আমরা অংশগ্রহণ করেছি, সেই সময়তে আমরা অনেক সময় অনেক বিশেষ কিছু আপনার ভিতরে আমরা একটু লক্ষ্য করতে পেরেছি যে বিশেষ করে আপনাকে ফেস করে যে তারুণ্যের একটা নেতৃত্ব, তারুণ্য মানে তরুণ যুবক যে সমাজটা থাকে, তরুণ ছেলে এবং তাছাড়াও আমরা অনেক গ্রামে অঞ্চলে আসলে গেলে কিন্তু আমরা অনেক জায়গায় বসি বা চা খাই। বিশেষ করে অনেকে জানেন চায়ের দোকানে কিন্তু অনেক ধরনের আমরা সাধারণত বলি যে এটা হলো সব রাজনৈতিক আলোচনার গোড়াউন, এরকম অনেক অনেক রকম কথা বলে, অ্যাকচুয়াল অনেক রকম ধরনের মানুষ থাকে পাঁচ আলোচনা করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আপনার নামটাও ওনাদের এই যে চলে আসে, শান্তর নেতৃত্ব এবং তরুণ যুবক সমাজের যে ছেলেপেলেরা আছে তাদের যে একটা আপনার প্রতি প্রেম ভালোবাসা, আসলে এই যে এত অল্প সময়ে আমার দেখায় আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমার দেখায় শোনায়, আপনি এটা কিভাবে অর্জন করলেন, মানুষের অত অল্প সময়ে ভালোবাসাটা, এটা যদি একটু তাদের উদ্দেশ্যে করে আপনি বলতেন। এটা হচ্ছে আল্লাহর দান, নেতৃত্বটা হচ্ছে আল্লাহর দান, এটা সরাসরি আল্লাহ তাকে দেয়। এরপরে মানুষ, সবাই তো মানুষ, আমরা যারা আছি অনেক কথা আছে, আপনি এই কথাটা একটু চড়াভাবে বলতে পারেন, আবার কথাটা একটু মিষ্টি সুরে বলতে পারেন, আবার একটু গায়ে হাত দিয়ে হাতটা বুলাই দিয়েও কথা বলতে পারেন। তিনটা জিনিস। এখন আমি আমার জীবনে একটা জিনিস হলো প্রাধান্য দিতাম না রাজনৈতিক ভাবে, আমি তিনটা জিনিস পরিহার করতাম। সেটা হচ্ছে, 1 নম্বরে লোকা কোনো বেদপ্রে আমি প্রশ্রয় দিতাম না।
কারণ বেদবরে যদি প্রশ্রয় দেওয়া হয়, আজকে একজনের সাথে বেদবি করছে, কালকেও আমার সাথে বেদবি করতে পারে। তো আমার নির্দেশনা থাকতো যারা ছাত্র দল করতো বা আমি যখন ছাত্র ছিলাম, কোনো বেদবরে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যারা ছাত্র দল করবে তারা আহ সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না, তাদের পড়ার টেবিলে থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে যারা আপনার নানান কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, টাচ জুয়া বা মাদকাসক্তির সাথে জড়িত, এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তো যখনই ধরেন আমরা এগুলার প্রতি পদক্ষেপ নিতাম, তখন অনেক গার্ডিয়ান আছে আমাদেরকে ধন্যবাদ জানাই, বাবা আমার ছেলেটা স্কুলে যেত না, এখন তোমাদের কথায় স্কুলে যায়। আবার যদি বলতো যে ওই ছেলেটা স্কুলে যাইতো না, তখন আমাদের সাথে যখন বল খেলতো, তখন তার বল খেলতে লইতাম না, তুমি খেলতে পারবে না, কারণ হচ্ছে তুমি স্কুলে যাও না, তুমি বেয়াদব, তোমার লওয়া যাবে না। তো ও এটা সংশোধন হয়ে যেত না, ও স্কুলে যেত, পরে খেলাধুলা করতে দিতাম। তো এমন করে ধরেন আমরা এরপরে যখন রাজনৈতিক কোনো প্রোগ্রাম থাকতো, এই রাজনৈতিক প্রোগ্রামে গেলে আপনার 10 ঘরের 10 জন লোক, নানান ধরনের আপনার তাদের কালচার থাকে, পরিবেশ থাকে। কিছু লোক আছে আপনার চিনি খায়া সন্তুষ্ট, কিছু আছে লবণ খায়া সন্তুষ্ট, কেউ কথা শুনে সন্তুষ্ট। যারে যখন যা কিছু প্রয়োজন হয় তারা সেটা দিই আমরা ওটা ম্যানেজ করতাম। সবচেয়ে বেশি কথা হচ্ছে আমি তাদের প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসাটা তাদের প্রতি একটু বেশি দিতাম, এবং আমি একটু আবেগী লোক, একটু আবেগ দিয়ে কথা বলতাম। তো ছেলেপেলেরা ধরেন ছোট থেকেই আহ এই বিষয়টা একটু লক্ষ্য করতো যে বাড়ির কাছে গেলে আমাদের এই জিনিসটা একটু সমাধান হবে, বাড়ির কাছে গেলে আমরা এই কথাটা শুনতে পারবো। তো অনেকে এই যে আজকেও আমার নেতা কর্মীরা, অনেক নেতা কর্মীরা আমার দোকানে এসে দেখা করে গেছে, আমাকে শক্তি জুগিয়েছে যে যেখানে যা কিছু প্রয়োজন ভাই আপনার সাথে আমরা আছি, আপনি মনোবল ভাঙবেন না, আপনি চালায় যান। আমার এই বিদেশ থেকে অনেকেই ফোন দিয়েছে যেন ভাই আপনি, আমরা আপনার সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই যুব দলে, আপনি আগামীতে নেতৃত্বে আসেন, এরা দেখতে চাই। এই যে ভালোবাসা, বা আমি আজকে এই ফেসবুকে ঢোকার পরে আমি দেখলাম যে আমার অসংখ্য ছবি, অসংখ্য নেতা কর্মীরা, আমার কর্মীরা যেভাবে আমার ছবি পোস্ট করছে, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমাকে আসলে যে এত ভালোবাসে, এটা আমি কিছুটা আজকে উপলব্ধি করতে পারছি। অনেক ভালোবাসে বা অনেক শ্রদ্ধা করে। তো আমি এই জিনিসটা যেন আল্লাহ তাআলা আমাকে রহম করে যেন আমি এই জিনিসটা যেন ধরে রাখতে পারি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন এই জিনিসটা ধরে রাখতে পারি, এবং আমাদের যদি আমার নেতায় যদি যুব দলের নেতৃত্বে আনে, তাহলে আমি চেষ্টা করব আমার মতো করে এই যুব দলটা আহ নিজের ভালোবাসা দিয়ে, যা কিছু প্রয়োজন হয় দিয়ে আমি একটা সুন্দর একটি যুব দল সুসংগঠিত করতে চাই। ধন্যবাদ। আসলে নেতা হওয়াটা ভাগ্যের ব্যাপার, এবং নেতা হয়ে তার অবস্থানটা ধারাবাহিকতা বজায় রাখাটাও অনেক শৃঙ্খলারও ব্যাপার। ধন্যবাদ। রাসেল, এমডি রাসেল নামে তিনি একজন কমেন্ট করেছেন, জবশা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। রাসেল ভাই, আপনাকেও ধন্যবাদ। জবশা ইউনিয়ন থেকে আপনি ওই অঞ্চলের যুব দলের পক্ষ থেকে আপনি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। শান্তু ভাই, আরেকটি হার্ডলি মনের অবস্থান থেকে একটি আমার একান্ত একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হচ্ছে, এখন বর্তমান তো আপনার যুব দলের, নড়িয়া যুব দলের যে আপনি সদ্য সাংগঠনিক সম্পাদক এখন, জি। সেই ক্ষেত্রে আগামীতে আবার অবস্থান হবে, আবার নেতৃত্ব আসবে, সে সেরকম কাম্যই আমরা করি।
স্টার্ট দেবো? দাঁড়াও, শান্ত ভাই বসালো। তাহলে আমার মোবাইলেও চার্জ কম আছে, আমি অল্পতে চলে যাব। দর্শক, কোনো সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেই বিষয়টা আপনাদের কাছে আমরা আগেও তুলে ধরেছিলাম। আমরা আবারও স্টুডিওতে চলে আসছি। আমাদের সাথে যারা যুক্ত এখনো পর্যন্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শান্ত ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বর্তমান যে প্রশ্নটা আমাদের ছিল সেই প্রশ্নটা হলো, সদ্য সাংগঠনিক সম্পাদক নড়িয়া উপজেলা যুব দলের আপনি ছিলেন। এখন যদি আপনি কি আগামীতেও আপনি অন্য কোনো পদে প্রত্যাশী আছেন কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, যেহেতু আমি বিষয়টা আপনার দীর্ঘ, কিভাবে ছিল, জি জি, প্রত্যাশী কিনা, ধন্যবাদ। অন্য কোনো পদে প্রত্যাশী, যেহেতু আপনি যুব দলের সদ্য সাংগঠনিক সম্পাদক ছিলেন। অবশ্যই তো মানুষ তো আশা করেই যেন আপনার স্টেপ বাই স্টেপ আগানো। যেহেতু আমার রাজনীতিটা তৃণমূল থেকে, আপনার ওয়ার্ড লেভেল থেকে যেন আমার এই গড়ে ওঠা। তো আমি দীর্ঘ 9 বছর আপনার এই যুব দলের সাংগঠনিকের দায়িত্ব পালন করেছি। তো কিছু আপনার ভুল ভ্রান্ত ব্যর্থতা, এটা তো আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এখন আমি অবশ্যই আগামীতে আপনার পদ প্রত্যাশী। সেটা হচ্ছে নির্ভর করে আমার প্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাইয়ের। উনি যদি মনে করে যেন আমাকে এর চেয়ে একটু উপরে নিতে চায়, বা আমার দিয়ে যুবদল করার মতো নেতৃত্ব দিতে চায়, তাহলে অবশ্যই যুবদলের নেতৃত্ব দিব। ইনশাল্লাহ আমি আশা করি যেন আমার প্রতি আমার নেতার সুদৃষ্টি অবশ্যই আছে এবং আমাকে ভালোবাসে। আমি নির্যাতিত একজন কর্মী। আমি দীর্ঘদিন যাবত আমি এই মাঠে কাজ করে যাচ্ছি। আমার এই কাজ করতে যে আমার সবচেয়ে যেটা ভালো লাগে, যে আমি অনেক প্রোগ্রামে গেলে আমি আমার দলীয় লোকেদের সাথে বসে আপনার এই বক্তব্য শোনার আমার ইচ্ছা, বা আমি ওখানেই আমি বেশি পছন্দ করি। তো অনেকেই আছে আপনার মঞ্চে যাওয়ার জন্য, অনেক বসার জন্য, অনেকেই করে, কিন্তু এটা আমার প্রতি নেই। আমি আমার প্রিয় নেতা যদি মনে করে যেন আমাকে দিয়ে যুবদল নেতৃত্ব দেওয়া হবে, তাহলে অবশ্যই আমি যুবদলের